হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগের হিস্টোরি সাবজেক্টের 2025 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে 2 নম্বরের 10টি প্রশ্ন 15টি 2 নম্বরের প্রশ্ন থাকে 10টি প্রশ্ন লিখতে হয়। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 2 নম্বরের 20 থেকে 25টি 2 নম্বরের প্রশ্ন দেখাবো। এই 25টি প্রশ্ন আপনারা যদি একটু ভালো করে বুঝে পড়তে পারেন, এখান থেকে আমরা 4 থেকে 5টা 2 নম্বরের প্রশ্ন কমন পাবেন। এখানে আপনাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো এখানে রয়েছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা খাতার মধ্যে লিখে এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। এখান থেকে 4 থেকে 5টা 2 নম্বরের প্রশ্ন আমরা কমন পাবেন। দেখুন, প্রথম যে প্রশ্নটা রয়েছে, সামন্ততান্ত্রিক সমাজ বলতে কী বোঝো? সামন্ততান্ত্রিক সমাজ বলতে কী বোঝো? না, সামন্ততন্ত্র বলতে বোঝায় মধ্যযুগের একটি ইউরোপীয় রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা যা বিনতি শিকারের মাধ্যমে জমি কেন্দ্রিক ব্যবস্থা, যেখানে লর্ড ও ভ্যাসেল থাকবে এবং উৎপাদন হবে প্রয়োজন অনুসারে, ক্রমোচ্চ স্তর বিশিষ্ট প্রভু থাকবে। যুগ সন্ধিগণের বিতর্ক কাকে বলে? চতুর্দশ শতকে সামন্ততান্ত্রিক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে বাণিজ্যিক দিগন্তের যে সম্প্রসারণ শুরু হয়েছিল, তার ফলস্বরূপ সপ্তদশ শতকের ইউরোপীয় অর্থনীতিতে এক সার্বিক ব্যবস্থা হিসেবে একটি নির্দিষ্ট রূপ নিতে শুরু করে। সামন্ততান্ত্রিক অর্থনীতির কাঠামোর সম্পূর্ণ অদৃশ্য না হলেও ধনতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে লীন হয়ে যায়, লীন মানে ক্ষীণ হয়ে যায়। পঞ্চদশ সপ্তদশ শতকের সময়কালে সামন্ততান্ত্রিক অর্থনীতিতে রূপান্তরিত হয়েছিল বলে এই সময়কে সামন্ততান্ত্রিক বা ধনতান্ত্রিক যুগ সন্ধিগণের বিতর্ক বলে, বা সামন্ততান্ত্রিক ও ধনতান্ত্রিক যুগের বিতর্ক বলে। রেনেসাঁ প্রকৃতিতে কি ধর্মনিরপেক্ষ ছিল? বলছে রেনেসাঁস প্রকৃতিতে কি ধর্মনিরপেক্ষ ছিল? মানবতাবাদীদের রাজনৈতিক লেখা ধর্মনিরপেক্ষ ধারণার এবং শিল্প ও স্থাপত্য গ্রিক ও রোমান প্রভাবের কারণে রেনেসাঁস খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি ধর্মনিরপেক্ষ ছিল। লিওনার্দো ভিঞ্চি কে ছিলেন? তার একটি বিখ্যাত চিত্রের নাম লেখো। না, লিওনার্দোর ছবিগুলির মধ্যে বিখ্যাত একটি ছবি হলো মোনালিসা। ফ্লেমিশ চিত্রকলা কি? ফ্লেমিশ শিল্প শতাব্দীর প্রথম দিকের ফ্ল্যান্ডার্স এবং ব্রাবান্ট, হাইন্ট, পিকার্ডি এবং অটোইস সহ আশেপাশের অঞ্চলের শিল্প যা তার প্রাণবন্ত বস্তুবাদ এবং অতুলনীয় প্রযুক্তিগত দক্ষতার জন্য পরিচিত। ইন্ডালজেন্স আক্ষরিক অর্থ ছিল মার্জনাপত্র বা ক্ষমাপত্র। মূলত যাজক শ্রেণীর মানুষেরা পাপ থেকে মুক্তি লাভের জন্য তারা এটিকে বিক্রি করতেন সাধারণ মানুষের কাছে। মধ্যযুগে পোপের আয়ের উৎস ছিল এই মার্জনাপত্র। মধ্যযুগে খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাপমোচনের জন্য 2 প্রকার বিধি প্রচলিত ছিল, যথা অনুতাপ ও প্রায়শ্চিত্ত। এই প্রায়শ্চিত্রের একটি বিশেষ দিক ছিল ইন্ডালজেন্স বা ছাড়পত্র বা মার্জনাপত্র। 95 থিসিস কি? দৈব ও মানব জীবন সম্পর্কে পরস্পর বিরোধী ভাবনার লুথারের ধর্মতত্ত্বের প্রতীত ছিল বা গাথা ছিল। খ্রিস্ট ধর্ম বিশ্বাসীরা মনে করতেন যে মানুষের প্রাথমিক কর্তব্য হলো ঈশ্বরের আনুগমন করা বা ঈশ্বরের আনুগত্য করা। তার বিশ্বাস ছিল যে মানুষ এমন একটি জগতের অধিকারী যেখানে তার জীবনের প্রয়োজন সে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। এই জাতির তত্ত্বের প্রেক্ষিতে লুথার যখন তৎকালীন জীবনের মূল্যায়ন করেছিলেন, তখন সঙ্গত কারণেই তার মনে হয়েছিল যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বাইবেলে যে ধর্মীয় জীবনের উল্লেখ রয়েছে তা থেকে বিচ্যুত হয়েছে। এই দৃষ্টিভঙ্গি থেকে লুথার রেখেছেন তার এই 95 থিসিস। ধর্মবিশ্বাসের স্বীকারোক্তি বলতে কী বোঝো? স্বীকারোক্তি হলো ঈশ্বরের বিরুদ্ধে এবং আপনার বোন ও ভাইদের বিরুদ্ধে অপরাধের জন্য পাপীদের ক্ষমা করার জন্য যীশু খ্রিস্টের দ্বারা তার ভালোবাসা এবং করুণার মাধ্যমে প্রতিষ্ঠিত একটি ধর্মানুষ্ঠান। স্বীকারোক্তি ঈশ্বর এবং অনুতাপের মধ্যে অনুতাপকারী এবং অন্যদের মধ্যে এই পৃথক অনুতাপের মধ্যে পুনর্মিলন নিয়ে আসে। ষোড়শ শতাব্দীর কৃষি বিপ্লব কি? বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদরা নতুন সব কৃষি যন্ত্রের উদ্ভাবন এবং কৃষিকাজের যান্ত্রিকরণ করেছে, ফলে কৃষির ব্যাপক অগ্রগতি ঘটেছে, যাকে কৃষি বিপ্লব বলে। আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং তার লেখা একটি গ্রন্থের নাম লেখো। না, গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়, তার লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে দ্য এসায়ার। ইউরোপের সামন্ততন্ত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। না, সামন্ততন্ত্রের দুটি বৈশিষ্ট্য হচ্ছে, একটা সামন্ত সমাজ শ্রেণীবিভক্ত ছিল, যার ওপরে রাজা, পরপর ভ্যাসাররা ও নিচের স্তরে নাইটরা অন্যান্য ছিল, এবং সামন্ততান্ত্রিক সমাজের সমস্ত জমির মালিকানা রাজার হাতে থাকতো। রেনেসাঁ সাহিত্য কি প্রকৃতির ধর্মনিরপেক্ষ ছিল? মানবতাবাদীদের রাজনৈতিক লেখা ধর্মনিরপেক্ষ ধারণার এবং শিল্প ও স্থাপত্য গ্রিক এবং রোমান প্রভাবের কারণে রেনেসাঁ খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি ধর্মনিরপেক্ষ ছিল। কে প্রথম রেনেসাঁ শব্দটি ব্যবহার করেছিলেন? কোন বইয়েতে শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল? রেনেসাঁ শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি ঐতিহাসিক জুলেস মিশেল 1855 খ্রিস্টাব্দে। 1855 সালের রচনা হিস্টরি ফ্রান্সের ইতিহাস ব্যবহার এবং সংজ্ঞায়িত করেছেন এই রেনেসাঁ শব্দটি। মানবতাবাদের জনক কাকে বলা হয়? তার লেখা একটি বইয়ের নাম উল্লেখ করো। পিয়েট্রাচকে বলা হয় মানবতাবাদের জনক। লিওনার্দো ভিঞ্চির আঁকা যে কোনো দুটি চিত্রের নাম করো। ভার্জিন অফ দ্য রবস দন্তস্বয় হসন্ত দিবেন। লাস্ট সাপার, মোনালিসা। ধর্ম সংস্কার আন্দোলন কি?
ষোড়শ শতাব্দীতে ইউরোপে পোপতন্ত্রের প্রাধান্য ও ক্যাথলিক ধর্মের অনাচার, গির্জার স্বৈরাচারী দুর্নীতির বিরুদ্ধে যে সংস্কারমূলক ও প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল তা সাধারণভাবে ধর্ম সংস্কার আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের দুটি উদ্দেশ্য ছিল খ্রিস্টান জগতের নৈতিক জগতের পুনর্গঠন ও ধর্মীয় ক্ষেত্রে পোপতন্ত্রের প্রাধান্যের দাবি অস্বীকার করা। এই সংস্কার আন্দোলন থেকে জন্ম হয়েছিল প্রটেস্ট্যান্ট ধর্মমতের। প্রটেস্ট্যান্ট আন্দোলনের যে কোনো দুটি প্রভাব লেখ। প্রটেস্ট্যান্ট আন্দোলনের যে কোনো দুটি প্রভাব লেখ। ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আইন কার্যকর করতে হবে। ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আইন কার্যকর করতে হবে। আর একটা হচ্ছে ক্যাথলিক গির্জার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য লুথারের সমর্থকদের প্রটেস্ট্যান্ট বলা হয়। প্রতি ধর্ম সংস্কার আন্দোলন কি? প্রতি ধর্ম সংস্কার আন্দোলন কি? মধ্যযুগে চার্চ এবং পপতন্ত্রের বিরুদ্ধে শুরু হওয়া এই ধর্ম সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ক্যাথলিক চার্চের প্রতিক্রিয়াস্বরূপ যে ধর্ম সংস্কার প্রচেষ্টা শুরু হয় বা প্রতি ধর্ম সংস্কার বা ক্যাথলিক ধর্ম সংস্কার নামে পরিচিত। বৈজ্ঞানিক বিপ্লব কি? বৈজ্ঞানিক বিপ্লব কি? ষোড়শ শতকের মধ্যভাগ থেকে অষ্টাদশ শতকের প্রথমার্ধ পর্যন্ত সময়কালের মানব চেতনার বিশ্ব প্রকৃতি সম্পর্কে নতুন চিন্তাধারার উন্মেষ ঘটে। সাধারণত বিজ্ঞানের নতুন নতুন চিন্তাধারা এবং আবিষ্কারের জন্য এই সময়কালকে বিপ্লবের যুগ নামে অভিহিত করা হয়। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে যারা আবিষ্কার করেছিলেন সেই দুইজন বিজ্ঞানীর নাম লেখো। একজন বিজ্ঞানীর নাম হচ্ছে নিকোলাস কোপারনিকাস। ইউরোপে জ্ঞান দীপ্তি বলতে তুমি কি বোঝো? ইউরোপে জ্ঞান দীপ্তি বলতে তুমি কি বোঝো? খ্রিস্টীয় ষোড়শ ও সপ্তদশ শতকে ইউরোপের জ্ঞান তথা চিন্তা জগতে এক অভূতপূর্ব উদ্দীপনা দেখা যায়, যাকে ঐতিহাসিকরা জ্ঞানদীপ্তি বলে চিহ্নিত করেন। আসলে মধ্যযুগের ইউরোপে বসবাসকারীদের কোনো স্বাধীন সত্তা ছিল না। মূলত পোপের নির্দেশ আর সামন্ততান্ত্রিক ভাবধারার মধ্য দিয়ে মানুষের চিন্তা জগতে পরিচালিত হতো। অন্ধবিশ্বাস কুসংস্কার প্রতিনিয়ত মানুষের জীবনকে গ্রাস করত। পুঁজিবাদ কি? পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যা ব্যক্তিগত মালিকানা উৎপাদনের উপায় নিয়ন্ত্রণ লাভের জন্য তাদের পরিচালনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পুঁজিবাদ ব্যবস্থার সবকিছুর নিয়ন্ত্রণ মালিকদের কাছে থাকে, এতে কোনো নিয়ন্ত্রণ থাকে না। এর বিপরীত হলো সাম্যবাদ। অ্যাডাম স্মিথ কে ছিলেন? অ্যাডাম স্মিথ স্কটল্যান্ডের ফিকের গ্রিক ক্যান্ডি শহরের একজন রাজস্ব নিয়ন্ত্রকের পুত্র ছিলেন। অ্যাডাম স্মিথ স্কটল্যান্ডের ফিকের গ্রিক ক্যান্ডি শহরের একজন রাজস্ব নিয়ন্ত্রণের পুত্র ছিলেন। স্মিথের সঠিক জন্ম তারিখ অজানা, কিন্তু তিনি 1773 সালে 5 জুন গ্রিক ক্যান্ডি শহরে জন্মগ্রহণ করেন। 4 বছর বয়সে একদল ইহুদি তাকে অপহরণ করেন, কিন্তু চাচার সহযোগিতায় দ্রুত মুক্ত হন এবং মায়ের কাছে ফেরত যান। শিল্প বিপ্লব কি? দৈনিক শ্রমের পরিবর্তে উন্নতি প্রযুক্তিবিদ্যার সাহায্যে অল্প সময়ে অল্প খরচে ব্যাপক পরিমাণে উৎপাদন বলা হয় শিল্প বিপ্লব। কোনো ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তনকে সাধারণভাবে শিল্প বিপ্লব বলে।